হ্যাঁ, নিচে নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম কিছু প্রশ্ন নিয়ে। আমাদের আজকের এই পর্বে থাকছে বাংলা সাহিত্যের মধ্যযুগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো শুধু বিগত সালের প্রশ্নই নয়, এই প্রশ্ন থেকে আপনি বেশ কিছু তথ্য পাবেন যে মানে তথ্যগুলো আপনার আগামীর যে বাকি যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাতে আপনাকে দক্ষ করে তুলবে আশা করছি। ওকে, যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই, অবশ্যই শেয়ার করবেন। শেখ সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমার আজকে দ্বিতীয় ক্লাসে যুক্ত হয়েছেন সম্ভবত আপনি বলছেন। ধন্যবাদ। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন রিমা মণ্ডল, সানজিদা পুতুল, আপনারা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই, অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। আপনাদের কাছ থেকে এই শেয়ারটুকু প্রত্যাশা করছি আমি। হ্যাঁ, ফারজানা আক্তার সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের কাছে আমার আরেকটি বিষয় থাকবে, সেটি হচ্ছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, শুনতে পাচ্ছেন কিনা। আর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা আমাদের প্রশ্ন সমাধানে চলে যাই। মনসুর সুজন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। মনসুর সুজন ভাই আমার, আহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওকে, আসেন আমাদের আলোচনায় আমরা চলে আসি। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, আমাদের যে প্রথম প্রশ্নটি আছে লক্ষ্য করেন। আমাদের প্রথম প্রশ্নটি বলছে কি, গীত গোবিন্দম, লক্ষ্য করবেন, গীত গোবিন্দম গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? প্রশ্নটি এসেছে ৪৫তম বিসিএস এ, লক্ষ্য করেন ৪৫তম বিসিএস এর প্রশ্ন এটি, যে গীত গোবিন্দমের রচয়িতা আহ, জয়দেব কার সভাকবি ছিলেন? কার সভাকবি ছিলেন? আচ্ছা, ওকে। মুস্তাক আহমেদ স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে। স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ স্যার। আচ্ছা, অল ক্লিয়ার স্যার, ধন্যবাদ, অল ক্লিয়ার। সাধনা আক্তার সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, শোনা যাচ্ছে, ধন্যবাদ সবাইকে। ওকে, আসেন আমাদের আলোচনায় চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন যেটি, সেটি হচ্ছে গীত গোবিন্দ। আসলে গ্রন্থটির নাম গীত গোবিন্দ না, গ্রন্থটির নাম হচ্ছে গীত গোবিন্দম। গীত গোবিন্দম, গীত গোবিন্দম। এটি একটি সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ। সংস্কৃত ভাষায় রচিত। আচ্ছা, সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি রচনা করেন জয়দেব। জয়দেব, ঠিক আছে, জয়দেব রচনা করেন। এই গ্রন্থটি মূলত ছিল কি, রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক একটি গ্রন্থ। হুম, প্রেম বিষয়ক একটি গ্রন্থ ছিল এটি। হ্যাঁ, গ্রন্থ ছিল। ওকে, এই লক্ষণ সেন, সরি, জয়দেব, এই জয়দেব ছিলেন আহ, লক্ষণ সেনের সহকবি। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সহকবি। আপনারা অনেকে উত্তর করছেন, কেউ লিখেছেন ঘ লিখেছেন, আসলে ঘ হবে না, ম্যাক্সিমাম ঘ লিখেছেন, ঘ উত্তর করেছেন ম্যাক্সিমাম। শ্যামলী ইলিনা, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন আপনি, ধন্যবাদ। আচ্ছা, এটি ঘ হবে না, হর্ষবর্ধন হবে না, উত্তরটি হবে খ। এখানে আমাদের সঠিক উত্তর হবে খ। লক্ষণ সেনের সহকবি ছিলেন এই জয়দেব, ঠিক আছে, জয়দেব ছিলেন লক্ষণ সেনের সহকবি। আচ্ছা, এর পরের প্রশ্নটি যেটি আমাদের সাথে আছে, বলছে কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান, লক্ষ্য করেন, কবি যশোরাজ খান, এটিও ৪৫ বিসিএস এর প্রশ্ন, ৪৫ বিসিএস এ এসেছে। প্রশ্নটি দেখেন,
বলছে যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান, এই যশোরাজ খান এই ব্যক্তি ছিলেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ এই অঞ্চলে যারা বৈষ্ণব পদ রচনা করেন তাদের মধ্যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন, প্রথম ব্যক্তি যিনি বৈষ্ণব পদ রচনা করেন, বৈষ্ণব পদ রচনা করেন। বাংলাদেশের মধ্যে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি বৈষ্ণব পদ রচনা করেন। তার এই বৈষ্ণব পদটি, আরেকটি তথ্য হচ্ছে তিনি নামটা কি আমি ভুলে গেলাম, হ্যাঁ, আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহর সভাকবি ছিলেন। আর তিনি যে বৈষ্ণব পদগুলো রচনা করেছেন সেগুলো মূলত ছিল কোন ভাষায়? সেগুলো ছিল ব্রজবুলি ভাষায়। অর্থাৎ এই জায়গাতে আমাদের উত্তর হবে ক। এখানে আমাদের উত্তর হবে ক। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের কাছ থেকে আমি শেয়ার প্রত্যাশা করছি, শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন। নাসরিন কবির সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম নাসরিন কবির, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, তাহিরা আঞ্জুম লিখেছেন ক। কোহিনুর আক্তার 2-এর গ লিখেছেন, গ না, এটা হবে ক, অর্থাৎ ব্রজবুলি ভাষায়। যশোরাজ খান ব্রজবুলি ভাষায় রচনা করেছেন, ঠিক আছে? তাহলে উত্তর নিচ্ছি আমরা 2-এর ক। ওকে, পরের প্রশ্নটার দিকে আমরা চলে যাই। 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটিও দেখেন 45 বিসিএসে এসেছে, 45 বিসিএসে এই প্রশ্নটিও এসেছে। দেখেন 45 বিসিএসে তিনটি প্রশ্ন এসেছে, লক্ষ্য করেন। সামনে হয়তো আমরা আরো প্রশ্ন দেখতে পাবো। দেখেন বলছে নিচের কোনজন, অর্থাৎ কোন ব্যক্তিটা যুদ্ধ কাব্যর রচয়িতা, মানে যুদ্ধ কাব্য রচনা করেছেন। এই যুদ্ধ কাব্য মূলত হচ্ছে কি ধরনের যুদ্ধ? এগুলো মধ্যযুগের কিছু কাব্য আছে যেগুলো রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে লেখা। রসুল সাল্লাহ সাল্লামের মেরাজ, তারপরে তার যেই বিভিন্ন যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই বিষয়গুলো নিয়ে লেখা। তারপরে আপনার ওই যে ওটাকে কি বলে, এই যে ইমাম হোসেনের যে কারবালার যে যুদ্ধ, এই যে ঘটনাগুলো নিয়ে লেখাই মূলত যুদ্ধ কাব্যগুলো লেখা হয়েছিল। তো এই জায়গাতে দেখেন, লক্ষ্য করেন বলছে যে যুদ্ধ কাব্যের রচয়িতা নন, তাহলে দৌলত উজির বাহারম খান। এই দৌলত উজির বাহারম খান ইনি ছিলেন চট্টগ্রামের মানুষ। হ্যাঁ, চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মানুষ। ফতেহাবাদ বা জাফরাবাদে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মোবারক হোসেন। এই মোবারক হোসেন তিনি নিজাম শাহ সুরের একজন উজির ছিলেন, অর্থ সচিব ছিলেন, কিন্তু তিনি মারা যান। তার মারা যাওয়ার পরে অল্প বয়সে দৌলত উজির বাহারাম খান, তার নাম মূলত বাহারাম খান, তার নাম হচ্ছে বাহারাম খান, ঠিক আছে? এই বাহারাম খানকে নিজাম শাহ সুর তিনি তার অর্থ সচিব করেন। অর্থ সচিব, দৌলত উজির, দৌলত মানে কি সম্পদ, উজির মানে কি সচিব, দৌলত মানে এখানে অর্থকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অর্থ সচিব। অর্থ সচিব, যেটাকে আমরা সেক্রেটারি বলি। হ্যাঁ, সেই ব্যক্তি ছিলেন এই দৌলত উজির। তাকে পৃষ্ঠপোষকতা করেছেন এই নিজাম শাহ সুর, ঠিক আছে? তার লাইলি মজনু কাব্যটি তিনি এই লিখেছেন দৌলত উজির বাহারাম খান। তো এই দৌলত উজির বাহারাম খানের যুদ্ধ কাব্য আছে। তিনি জঙ্গনামা নামক যুদ্ধ কাব্য রচনা করেছেন, যেটাকে মুক্তুল হোসেন বলা হয়। জঙ্গনামা বা মুক্তুল হোসেন, ঠিক আছে, যুদ্ধ কাব্য। তারপরে তিনি রসুল বিজয় মনে হয় লিখেছেন কিনা, তিনি আরেকটি ইমাম বিজয় লিখেছেন। তিনি লিখেছেন ইমাম বিজয় এবং জঙ্গনামা, এই দুইটা লিখেছেন, ঠিক আছে? আচ্ছা, নিচের অপশন দেখা যায় না? নিচের অপশন দেখা যায় তো, আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আসেন, দেখেন তাহলে দৌলত উজির বাহারাম খান তিনি লিখেছেন, তিনি যুদ্ধকাব্য রচনা করেছেন। ওকে, এরপরে আসেন সাবরিদ খাঁ, সৈয়দ সুলতান, এই দুইজন ব্যক্তি। এই সাবরিদ খাঁও লিখেছেন। সাবরিদ খাঁ তিনি শাক্ত পদাবলীও লিখেছেন। সাবরিদ খাঁ
একমাত্র মুসলিম কবি যিনি শাক্ত পদাবলী লিখেছেন, সাবির ঈদ খাঁ। তিনি যুদ্ধ কাব্য লিখেছেন। তার যুদ্ধ কাব্যটির নাম হচ্ছে রসুল বিজয়। রসুল বিজয় অর্থাৎ রসুলের মক্কা বিজয়, তারপরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে আছে। সৈয়দ সুলতানও লিখেছেন রসুল বিজয়। সুতরাং এখানে তিনি লিখেছেন, ইনি লিখেছেন, ইনি লিখেছেন। এই সৈয়দ নুরুদ্দিন ইনি লিখেননি, অর্থাৎ আমাদের উত্তর হবে ঘ। সৈয়দ সুলতান আপনারা চিনে থাকবেন, আধুনিক যুগের একজন সাহিত্যিক আছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর পূর্বপুরুষ ছিলেন সৈয়দ সুলতান। এই সৈয়দ সুলতান একজন পীর ছিলেন এবং পীর ধারার যে সাহিত্য, সেই সাহিত্য মূলত সৈয়দ সুলতান লিখেছেন। এবং সৈয়দ সুলতান অনেকগুলো তিনি কাব্য লিখেছেন, যার মধ্যে আপনারা খুব পরিচিত আপনাদের কাছে একটি কাব্য, সেটি হচ্ছে নবীবংশ। নবীবংশ, এই নবীবংশটা লেখা মূলত এই সৈয়দ সুলতানের, কাসাসুল আম্বিয়া, হ্যাঁ, নবীবংশ। এই নবীবংশ লিখেছেন এই সৈয়দ সুলতান। কথা বুঝেছেন? তাহলে এই ব্যক্তিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে, 4 নম্বর প্রশ্ন বলছে কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ? লক্ষ্য করেন, কবি জয়নুদ্দিন, কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি? দেখেন, আমি যদি আগের প্রশ্নের দিকে যাই, আগের প্রশ্নটার দিকে লক্ষ্য করেন, আমাদের আগের প্রশ্নটা কি আছে? সাবির ঈদ খাঁ সৈয়দ সুলতান। সাবির ঈদ খাঁ সৈয়দ সুলতান রসুল বিজয় এই কাব্য লিখেছেন। আরও একজন ব্যক্তিও এই সেম নামে লিখেছেন, তিনি হচ্ছেন কবি জয়নুদ্দিন। কবি জয়নুদ্দিনেরও কাব্যগ্রন্থ হচ্ছে রসুল বিজয়, অর্থাৎ এই জায়গাতে আমাদের উত্তরটা হবে ক। তাহলে 4 নম্বর উত্তরটা ক। যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার সাথে যুক্ত হয়েছেন প্লিজ আপনারা একটা কাজ করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। সেটা হচ্ছে আপনারা একটু ক্লাসটা শেয়ার করবেন আপনাদের যে পরিচিত গ্রুপগুলো আছে, বা আপনাদের নিজের টাইম লাইন আছে, বা আপনাদের যে বন্ধুরা আছে যারা জব সিকার, অর্থাৎ চাকরি পরীক্ষা দিচ্ছে বা এটার জন্য সিরিয়াস, আপনারা তাদেরকে একটু মেনশন করবেন আমাদের এই ক্লাসে, ঠিক আছে, কমেন্টে। ওকে, আসেন, আমি সেতু সরকারকে দেখছি, আপনি অনেককে মেনশন করেছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন এখানে আমাদের উত্তর হচ্ছে কি ক। এরপরে আসেন 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা এসেছে 23 সালে। লক্ষ্য করেন, বাংলাদেশের এটা বিজেএস, অর্থাৎ এই যে সহকারী জজ যে পরীক্ষাটা, অর্থাৎ আদালতে যারা জজ হচ্ছেন সেই জায়গাতে সেই প্রশ্নের মানে সেই পরীক্ষার প্রশ্ন এটি। আচ্ছা, লক্ষ্য করেন এখানে বলছে কি বাংলাদেশের সাহিত্যের লোক সাহিত্য সংগ্রাহক কে? বাংলাদেশের সাহিত্যের লোক সাহিত্য সংগ্রাহক কে? ডক্টর কাজী দীন মোহাম্মদ, ডক্টর আলাউদ্দিন আল আজাদ, ডক্টর আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ মুনসুর উদ্দিন। মোহাম্মদ মুনসুর উদ্দিন। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনারা, হ্যাঁ, একটু ধন্যবাদ, আপনারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে, এখানে কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমরা জানি লোকসাহিত্যের একটি অন্যতম গ্রন্থ নাম হচ্ছে হারামণি। হারামণি, এই হারামণিটা 10 খণ্ডে বিভক্ত, আর কি 10 খণ্ডে বিভক্ত। এই হারামণি, হারামণি কি? হারায়েছে যে মণি, কর্মধারয় সমাস। হারায়েছে যে মণি সেটা হচ্ছে হারামণি, অর্থাৎ যে মণিটা হারিয়ে গেছে, অর্থাৎ সেই মণিটাই সংগ্রহ করেছেন আমাদের একজন বিখ্যাত লোকসাহিত্যের সংগ্রাহক ব্যক্তি, তিনি হচ্ছেন মোহাম্মদ মুনসুর উদ্দিন। এই মোহাম্মদ মুনসুর উদ্দিন এই হারামণি, এই লোকসাহিত্যটা তিনি নিজের সম্পাদনা করেন। তিনি খুঁজে খুঁজে বের করেছেন গ্রামগঞ্জ থেকে যে আমাদের প্রাচীন যে লোকসাহিত্য আছে, মানুষের মুখে মুখে যে গীতিগুলো আছে, সেই গীতিগুলো সংগ্রহ করেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে লালন গীতি। এই লালন গীতির প্রথম যেটি তিনি সংগ্রহ করেন, প্রথম যে গীতিটা সংগ্রহ করেন সেটা ছিল লালন গীতি। এই লালন গীতি এটা তিনি প্রবাসী পত্রিকায় প্রকাশ করেছিলেন। প্রবাসী পত্রিকায় তিনি এটা প্রকাশ করেছিলেন। তিনি নিজ গ্রামের প্রেমদাস বৈরাগীর মাধ্যমে তিনি এটি সংগ্রহ করেন, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গাতে যে উত্তরটি হবে, এখানে যে উত্তরটি হবে সেটা হবে মোহাম্মদ মুনসুর উদ্দিন। মোহাম্মদ মুনসুর উদ্দিন। ওকে, তাহলে আমরা পরের যে প্রশ্নটা আছে সেদিকে আগাই। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? দেখেন, আমি যারা আমার সাহিত্যের ক্লাসটি করেছিলেন, আমি সেখানে আপনাদেরকে বলেছি আবিষ্কার শ্রীকৃষ্ণ কীর্তন কোথায় থেকে আবিষ্কার করা হয়।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করা হয়েছে কোথায় থেকে? এটা আবিষ্কার করেছে মূলত নেপালের আহ, রাজদরবারের গ্রন্থ থেকে। না, রাজদরবারের গ্রন্থশালা থেকে না, এটা আবিষ্কার করা মানে রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কার করা হয়েছে কোনটা? চর্যাপদ। আচ্ছা, তাহলে এটা আমরা উত্তর হিসেবে কাউন্ট করতে পারছি না। তারপরে দেখেন গোয়ালঘর থেকে, পাঠশালা থেকে, কান্তজির মন্দির থেকে। কান্তজির মন্দির কোথায় একটু কমেন্ট করবেন তো। কান্তজির মন্দির, এই কান্তজির মন্দিরটা কোথায়? আচ্ছা, ওকে, তাহলে দেখেন এইখানে আমরা যেটা পাচ্ছি, এই শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তনটা আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কি বললাম? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বিদ্যুৎ বল্লভ। বল্লভ অর্থ হচ্ছে স্বামী বা পতি, আর বিদ্যুৎ শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত। পণ্ডিত পতি, এই উপাধি তাকে দিয়েছিল ভুবনমোহন চতুষ্পাঠীর অধ্যাপক। নবদ্বীপের ভুবনমোহন চতুষ্পাঠীর অধ্যাপক এই উপাধিটা দিয়েছিলেন বসন্ত রঞ্জন রায়কে। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ ছিলেন এই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। তিনি 1909 খ্রিস্টাব্দে তিনি এটি আবিষ্কার করেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের নিকটে কাকিল্লা গ্রামের বৈষ্ণব মহন্ত শ্রীনিবাস আচার্যের দহিত্রজাত, তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার বাড়ির গোয়াল ঘরের টিনের চালা অথবা মাচা থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেন। এটি মূলত একটি নাট গীতি ছিল। এই যে, হ্যাঁ ধন্যবাদ, দিনাজপুর, রাইট, দিনাজপুর। কান্তজির মন্দিরটি হচ্ছে দিনাজপুরে অবস্থিত। আচ্ছা, তাহলে এই যে গ্রন্থটির কথা বলছি শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তনটা আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে, আর এটা প্রকাশ করে 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। এই গ্রন্থটির 45টি পাতা পাওয়া যায় না। প্রথম পাতা, শেষ 2 পাতা এবং মাঝের কিছু পাতা, মোট 45টি পাতা পাওয়া যায় না। সেখানে একটি চিরকুট ছিল, সেই চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। লেখা ছিল শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা ছিল, বা এরকম ভাবা হয় সন্দর্ভ, সন্দর্ভ, ঠিক আছে, এটা লেখা ছিল। কিন্তু এটা আসলে সম্পাদক তিনি সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন এই গ্রন্থে রাধা কৃষ্ণের যে প্রেমের লীলা দেখেছেন, এই খেলা দেখে তিনি সেইটির নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন। কথা বুঝেছেন? আচ্ছা, এরপরে আসেন পরের যে প্রশ্নটি আছে, আমরা পরের প্রশ্নের দিকে একটু আগাই। 7 নম্বর প্রশ্নে বলেছে কি, চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? দেখেন, মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের যে সাহিত্য নিদর্শনগুলো আছে, কর্মগুলো আছে, তার সেগুলোর মধ্যে এই মঙ্গল কাব্যটা হচ্ছে অন্যতম। এই অন্যতম মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমাদেরকে কয়েকটা মঙ্গল কাব্য পড়তে হয়। তার মধ্যে একটি হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদা মঙ্গল, আর ওই যে শিব মঙ্গল আছে, আর আরেকটা মঙ্গল আছে শাক্ত পদাবলী যেটাকে বলে, নামটা আমি ভুলে গেলাম, কালিকা মঙ্গল, ঠিক আছে, এগুলো পড়তে হয়। তো যাই হোক, লক্ষ্য করেন এখানে দেখেন, এই যে চণ্ডীমঙ্গল, এই চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী, চণ্ডী, এই চণ্ডী আসলে কে? চণ্ডী হচ্ছে পার্বতী। হ্যাঁ, পার্বতী, পার্বতী যিনি হচ্ছে কার্তিক আর ওই যে গণেশ, হ্যাঁ, কার্তিক গণেশের আর কি মা তিনি, হ্যাঁ, কার্তিক গণেশের মা, তিনি হচ্ছেন শিব পত্নী, শিব পত্নী, ঠিক আছে, শিব পত্নী। আরেকজনের যদি নাম আমরা বলি অন্নদা মঙ্গল, সরি, মনসা মঙ্গল, সাপের দেবী মনসা, মনসা মঙ্গল। এই মনসা মঙ্গল কাব্যের যিনি আর কি দেবী, দেবী হচ্ছে মনসা, মনসা দেবী মনসা, হ্যাঁ, সাপের দেবী দেবী মনসা। আর এই যে চণ্ডী, এই চণ্ডীর আরেকটি নাম হচ্ছে দেবী অভয়া, অভয়া, তিনি অভয় দিয়েছিলেন কাদেরকে? বনের পশুদেরকে তিনি অভয় দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গায় এই মনসা কার স্ত্রী? মনসা হচ্ছে ঋষি জগৎকারুর স্ত্রী, জগৎকারু, ঋষি জগৎকারুর স্ত্রী ছিলেন এই দেবী মনসা। তাহলে এই জায়গাতে আমরা এই চণ্ডীমঙ্গল কাব্যে আমরা দেখতে পাচ্ছি যে দেবী চণ্ডী বা অভয়া বা পার্বতী হচ্ছেন শিবের পত্নী, ঠিক আছে। আর প্রজাপতি তো আপনারা জানেন, প্রজাপতি হচ্ছে একজন দেবতা, তিনি
বিয়ের দেবতা, হ্যাঁ? বিয়ের দেবতা। আর এদিকে দেখেন বিষ্ণু যিনি, এই বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী, দেবী লক্ষ্মী, হ্যাঁ? দেবী লক্ষ্মী। আর এই যে আ আচ্ছা যাই হোক, আর কিছু না বাড়াই, বেশি বড় হবে। এরপরে আসেন ৮ নম্বর প্রশ্ন। ৮ নম্বর প্রশ্নে কি বলেছে? বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? প্রশ্নটি ৪৪ বিসিএস এ এসেছিল। বিদ্যাপতি বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন? বলবেন। মারাঠি, হিন্দি, মৈথিলি, গুজরাটি। হুম, হুম। বলবেন, বলবেন। একটু দ্রুত বলবেন। একটু দ্রুত বলবেন। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটি বিষয় একটু শেয়ার করছি। আ আরেকটা বিষয় একটু শেয়ার করছি। সেটি হচ্ছে আমাদের আসন্ন প্রাইমারিকে নিয়ে আমাদের প্রাইমারি ৬ষ্ঠ ব্যাচ, ৬ষ্ঠ ব্যাচে আমাদের ক্লাস চলছে, ক্লাস প্রোগ্রামগুলো চলছে। আপনারা যারা আমাদের সাথে এই ৬ষ্ঠ ব্যাচে যুক্ত হতে চান, আমাদের কোর্স ফি খুবই কম, মাত্র ৳৮৫০। ৳৮৫০ আপনি একটি ৳৫৫০ সমমূল্যের একটি গাইড ফ্রি পাবেন। গাইড ফ্রি, গাইড ফ্রি। এখন যদি আপনারা কেউ মনে করেন যে না আমরা গাইড নেব না, আমরা শুধু কোর্স করব, তাহলে আপনারা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন অনলি ৳৫১০। অনলি ৳৫১০ এই কোর্সটি যুক্ত হতে পারেন। বা কেউ যদি মনে করেন যে আমরা শুধু কোর্স করব না, শুধু গাইড নেব, গাইড নিতে হলে ৳৫৫০ দিয়ে আপনারা এই গাইড নিতে পারবেন। যদি এই ৳৫৫০ দিয়ে গাইড নেন তাহলে আপনাদেরকে একটি সুবিধা দেওয়া হবে, সেটা হচ্ছে ৳৩০০ একটা এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচে আপনাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। এই এক্সাম ব্যাচে ৭৫টি পরীক্ষা হবে। ৭৫টি পরীক্ষা। ঠিক আছে? যারা যুক্ত হতে চান, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। ঠিক আছে? আর আমার ক্লাস যাদের ভালো লাগে বা আ আমার সাথে যুক্ত হতে চান বা বাংলা নিয়ে কোনো সমস্যা থাকলে আমার হেল্প নিতে চান, এরকম যদি আ আশা ব্যক্ত করেন তাহলে আমার একটি ফেসবুক পেজ আছে, খোরশেদ স্যার। আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। খোরশেদ স্যার নামে একটি আমার ফেসবুক পেজ আছে। ঠিক আছে? আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। ওকে। এখানে আসেন, আ লক্ষ্য করেন, প্রশ্নটি হচ্ছে বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি কবি ছিলেন মৈথিলি ভাষার বা মিথিলার কবি ছিলেন। তিনি কবি ছিলেন মিথিলার কবি। মিথিলা অর্থাৎ ওই যে মিথিলা বলে একটি অঞ্চল ছিল, সেই অঞ্চলের রাজা শিবসিংহের সভাকবি ছিলেন, সভাকবি ছিলেন বিদ্যাপতি, ছিলেন বিদ্যাপতি। শিবসিংহের সভাকবি ছিলেন। ঠিক আছে? তার কিছু উপাধি ছিল। উপাধি ছিল কি? কবি কণ্ঠহার, কণ্ঠহার, কবি কণ্ঠহার ছিল মৈথিল কোকিল, মৈথিল কোকিল, কবি কণ্ঠহার, মৈথিল কোকিল, কোকিল। তারপরে ছিল অভিনব জয়দেব, অভিনব জয়দেব। তার উপাধি ছিল পণ্ডিত ঠাকুর, পণ্ডিত ঠাকুর। তার কৌলিক উপাধি বা পারিবারিক যদি উপাধির কথা বলি, পারিবারিক, পারিবারিক উপাধি ঠাকুর, ঠাকুর বা ঠাক্কুর না ঠক্কুর, ঠক্কুর মেবি, ঠক্কুর, যেটাকে আমরা ঠাকুর বলি। হ্যাঁ, এটা হচ্ছে তার পারিবারিক উপাধি। ঠিক আছে? তিনি বৈষ্ণব পদ রচনা করেন, তিনি বৈষ্ণব পদ রচনা করেন, তিনি রচনা করেন বৈষ্ণব পদ, বৈষ্ণব পদ রচনা করেন ব্রজবুলি ভাষায়, ব্রজবুলি ভাষায়। হ্যাঁ, ব্রজবুলি ভাষায়। তিনি চৈতন্য পূর্ববর্তী, পূর্ববর্তী কবি ছিলেন, কবি ছিলেন। বৈষ্ণব কবি চণ্ডীদাসের সমসাময়িক ছিলেন আমাদের এই বিদ্যাপতি। তাহলে এই জায়গাতে আমাদের উত্তর হচ্ছে গ। আরেকটি তথ্য যদি বলি, তিনি
মৈথিলি ভাষায় মৈথিলিত কবি ছিলেন। তিনি ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছেন। তিনি কিন্তু বাংলায় কোনো সাহিত্য রচনা করেননি। হুম? বাংলায় কোনো সাহিত্য রচনা করেননি। তিনি ব্রজবুলি ভাষায় একটি উপভাষা বা আঞ্চলিক ভাষা বা কৃত্রিম ভাষা, ব্রজবুলি ভাষা, এই ব্রজবুলি ভাষায় তিনি সাহিত্য রচনা করেছেন। তিনি অপভ্রংশ ভাষায় সাহিত্য রচনা করেছেন। তিনি অবহট্ঠ ভাষায় সাহিত্য রচনা করেছেন। ঠিক আছে? তাহলে তিনি এই সকল ভাষায় সাহিত্য রচনা করেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসমনি লিখেছেন, কতদিন পর আপনাকে দেখলাম। আচ্ছা, অনেকদিন পরে দেখেছেন তাই না? আচ্ছা, ওকে। সেতু সরকার বাংলার শিক্ষার্থী। আচ্ছা আচ্ছা, সেতু। ওকে, আসেন পরের প্রশ্নে আসি। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলেছে কি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? হুম, এই মনোবাঞ্ছাটি কার? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আরো এরকম অনেক কথা আছে। নগর পুরিলে দেবালয় কি এরায়, অর্থাৎ নগর পুরে ছারখার হয়ে যাচ্ছে, দেবালয় কি বাদ যাবে? নগর পুরলে দেবালয়ও পুরবে। আবার এরকম আছে যে বড়র পিরিতি বালির বাদ, খানিক হাসি, নাকি আমি ভুলে গেলাম। চমৎকার কিছু লাইন আছে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হ্যাঁ, এরকম বেশ কয়েকটা কবিতার চরণ আছে, বাক্য আছে। হুম, ওকে। এগুলো লিখেছেন কে? এগুলো লিখেছেন, এগুলো আমরা পেয়েছি একটা গ্রন্থ থেকে, সেটা হচ্ছে মধ্যযুগের শেষ গ্রন্থ, মধ্যযুগের শেষ কবি। নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর তিনি ছিলেন কৃষ্ণনগরের সভাকবি। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। কৃষ্ণনগরের রাজা সভাকবি কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। এই ভারতচন্দ্র রায়গুণাকর তিনি ডায়াবেটিক্সে মারা যান কিন্তু। ঠিক আছে, ডায়াবেটিক্সে তিনি মারা যান। তিনি 48 বছর জীবিত ছিলেন। 48 বছর মাত্র জীবিত ছিলেন। 40 বছর বয়সে, 40 বছর বয়সে তিনি 40 টাকা বেতনে তিনি কৃষ্ণনগরের সহকবি হিসেবে নিযুক্ত হন। কিন্তু তিনি জমিদারের ছেলে ছিলেন। ভারতচন্দ্র রায়গুণাকর জমিদারের ছেলে ছিলেন, জমিদারের ছেলে। ঠিক আছে, জমিদারের ছেলে ছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের জমিদারিত্ব সব চলে যায়। চলে যায়। তো যাই হোক, এখানে লক্ষ্য করবেন যেটা বলছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটি আছে অন্নদামঙ্গল কাব্যে। মধ্যযুগের শেষ কাব্য যদি বলি বা শেষ কবি যদি বলি, তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদামঙ্গলের একটি চরণ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা তিনি বলিয়েছেন। উক্তিটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। কিন্তু মনে রাখবেন, যখন কোনো কবি বা কোনো সাহিত্যিক কোনো লেখা লিখেন, ঠিক আছে, সেটা কোনো চরিত্রকে দিয়ে বলান। মানে এমনটা হয়, দেখেন, আপনি কিন্তু অনেক কিছু নিতে পারবেন না। যেমন আল মাহমুদের কিছু কবিতা আছে, সোনালী কাবিন। এই সোনালী কাবিনের বেশ কিছু লাইন আছে। বড়র প্রীতি বালির ভাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, শফিক তুহিন, ধন্যবাদ। বড়র প্রীতি মানে বড় মানুষের প্রীতি, যারা অভিজাত শ্রেণীর মানুষ, যারা আপনার চাইতে হাই প্রোফাইলের মানুষ, তাদের প্রীতি মানে তাদের ভালোবাসা আপনি দেখে কখনো আপ্লুত হবেন, আবার কখনো আপনাকে এই ভালোবাসা নিঃস্ব করবে। কেমনি নিঃস্ব করবে? আপনাকে তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে আপনাকে এমনভাবে কাছে টানবে, মনে হবে তার মতো আর কেউ নাই। আবার যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে, তখন আপনাকে এমনভাবে ছুঁড়ে ফেলবে যেন আপনি তার চক্ষুশূল। ঠিক আছে, এই জন্য তিনি বলেছেন যে বড়র পিরিতি বালির ভাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ। তাহলে দেখেন, লক্ষ্য করেন আমি যে কথাটি বলছি, যে এই যে সাহিত্যিক তিনি যে কথাগুলো বলেন, আমরা যে বলি যে তিনি অনেক রোমান্টিক, তিনি এমন, তিনি অমন, ঠিক আছে, এই যে লেখক বা এই যে কবি বা এই যে সাহিত্যিক, তিনি যে লেখাগুলো লিখেন, এই লেখাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি যখন গল্প, নাটক এগুলোতে যখন লিখেন, তখন তিনি চরিত্রের মুখ দিয়ে বলান। মানে মনে হবে যে সেই কথাটি ওই চরিত্রের। এখানে লেখক বা এখানে সাহিত্যিক বড় ফ্যাক্ট না। সাহিত্যিকের বয়স 60 বছর হতে পারে, 50 বছর হতে পারে,
কিন্তু সাহিত্যিক এমন কথা বলছে যে কথাটা 16 বছরের বাচ্চা সুলভ কথা। এই কথাটা তিনি এমন একটা চরিত্রের মুখ দিয়ে বলাচ্ছেন যেন এটা নিয়ে আসলে আমরা সেটা ভাবি না যে সাহিত্যিকের কথা বলেছেন, না, আমরা ভাবি যে এই কথাটা বলেছে চরিত্র। দেখেন আপনি যখন নাটক পড়বেন, নাটকে যখন সিরাজউদ্দৌলা চরিত্র পড়বে তখন দেখবেন যে কথাটা সিরাজউদ্দৌলার, কিন্তু কথাটা কার? সিকান্দার আবু জাফরের, কিন্তু আপনি ভাববেনই না যে এই কথাটা সিকান্দার আবু জাফরের। তো ব্যাপারটা হয়েছে এই জায়গাতে এরকম, ব্যাপারটা এই জায়গাতে এরকম হয়েছে। লক্ষ্য করেন এই জায়গা তো সেম, তাহলে এই জায়গায় এই উক্তিটা হচ্ছে ঈশ্বরী পাটুনির, তবে এইটা লিখেছেন কে? লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। ওকে, এরপরে আসেন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মঙ্গল কাব্যের নাম কি? লক্ষ্য করেন এখানে আছে মনসা মঙ্গল, মনসা বিজয়, পদ্ম পুরাণ, পদ্মাবতী। এক মিনিট ভিডিও করবেন, হ্যাঁ, ছবি তুলবেন। ওকে, লক্ষ্য করেন আমরা 10 নম্বর, আচ্ছা, ওকে, লক্ষ্য করবেন 10 নম্বর প্রশ্নে কি বলেছে? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? দেখেন মঙ্গল কাব্য মনসা দেবীকে নিয়ে, মনসা মঙ্গল কাব্যের যদি আদি কবির কথা বলি, আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত। এই কানাহরি দত্তকে মূর্খ বলেছিলেন এই শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। কবি হচ্ছেন বিজয়গুপ্ত এই কানাহরি দত্তকে আর কি মূর্খ বলেছেন, তিনি অপমান করেছেন। তো তার এই অপমানের মধ্য দিয়েই আমরা মনসা মঙ্গলের যে একজন এর আগেও লিখেছেন এরকম একজন কবি আছেন, তার পরিচয় আমরা পাই মূলত এই বিজয়গুপ্তের লেখার মধ্য দিয়েই। বিজয়গুপ্ত মনসা দেবীকে নিয়ে যে মনসা মঙ্গল কাব্যটি রচনা করেছেন সেটি মূলত নাম ছিল পদ্মপুরাণ, হ্যাঁ, অন্য নাম হচ্ছে মনসার অন্য নাম হচ্ছে দেবী পদ্ম। আচ্ছা, পদ্মপুরাণ। এরপরে আসেন এই যে মনসা মঙ্গল কাব্য, এটার বলেছি শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। কেন শ্রেষ্ঠ কবি? তিনি আর কি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গ্রন্থ লিখেছেন। আর কানাহরি দত্তের যে গ্রন্থটি সেটি পূর্ণাঙ্গ গ্রন্থ ছিল না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই বিজয়গুপ্তই সন তারিখ দিয়ে, অর্থাৎ ডেট এবং ডে, সন তারিখ দিয়ে আর কি তিনি এই কাব্যটি রচনা করেছেন। এই জন্য তাকে এই সকল কারণে তাকে শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে। আর একটা ব্যাপার আছে যে কেউ মনে করেন বা আসামেও মনে করা হয় যে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব। কবি নারায়ণ দেব, লক্ষ্য করেন কবি নারায়ণ দেব। এই নারায়ণ দেবের গ্রন্থের নাম হচ্ছে পদ্মপুরাণ। এই নারায়ণ দেবকেও আর কি কেউ মনে করেন যে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব। ঠিক আছে, কেউ মনে করেন। তাহলে আমরা এই জায়গাতে যে উত্তরগুলো পাচ্ছি, যে অপশনগুলো পাচ্ছি, এখান থেকে আমরা নিচ্ছি কি পদ্মপুরাণ, অর্থাৎ খ। ওকে, এরপরে আসেন 11 নম্বর প্রশ্ন। থ্যাংক ইউ। তাই আচ্ছা, ওকে, এরপর আসেন আমরা পরের প্রশ্নটা। এই প্রদীপদা, একটু ফ্যানটা দেওয়া যায়? দেখেন তো, গরম লাগছে, এসি দিলে বেশি ঠান্ডা লাগবে। আচ্ছা, ওকে, লক্ষ্য করবেন 11 নম্বর প্রশ্নে বলেছে কি? বলেছে দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? দেখেন এটা নিয়ে আমি আপনাদেরকে একটু আগে তথ্য দিয়েছি যে দৌলত উজির বাহরাম খান, এটা হচ্ছে দৌলত উজির। এই দৌলত উজির হচ্ছে তার উপাধি। দৌলত অর্থ আর উজির অর্থ সচিব। দৌলত উজির অর্থ সচিব ছিলেন নিজাম শাহ সুরের, অর্থাৎ এই নিজাম শাহ সুরের পৃষ্ঠপোষকতায়, এই যে জমিদার নিজাম শাহ সুর, এর পৃষ্ঠপোষকতায় তিনি আর কি সাহিত্য রচনা করেন, সাহিত্য লিখেন, যেমন লাইলি মজনু। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর হবে ঘ। এরপরে আসেন 12 নম্বর প্রশ্নে কি বলেছে? মহাকবি আলাউল রচিত কাব্য। দেখেন তো কোনটা হবে? চন্দ্রাবতী,
আছে পদ্মাবতী, আছে মধুমালতী, আছে লাইলি মজনু। কোনটা হবে? 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নের উত্তরটা একটু করবেন। 12 নম্বর প্রশ্নের উত্তরটা একটু করবেন। হুম, কোনটা হবে? আচ্ছা, ওকে, যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। আপনাদের কাছ থেকে আমি শেয়ার প্রত্যাশা করছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে দেখেন এই প্রশ্নে, তাহলে আমরা যদি অপশনগুলো টেস্ট করি দেখি, লক্ষ্য করেন চন্দ্রাবতী বাংলা সাহিত্যের আহ, প্রথম মহিলা কবি বা প্রাচীন প্রথম মহিলা কবির কথা যদি আমি বলি, বা প্রাচীন মহিলা কবিকে কুকুরিপা, চর্যাপদের কবি কুকুরিপা, তবে সেটা হচ্ছে অনুমান নির্ভর, অনুমান নির্ভর, ঠিক আছে। কিন্তু বাংলা সাহিত্যের স্বীকৃত একজন মহিলা কবি, প্রথম মহিলা কবি তাকে আমরা বলতে পারি, তিনি হচ্ছেন চন্দ্রাবতী। তিনি কিশোরগঞ্জের একজন মহিলা। তিনি রামায়ণ অনুবাদ করেছিলেন, তিনি মহুয়া পালা লিখেছেন, হ্যাঁ, নিজাম ডাকাতের পালাটাও মনে হয় তিনি লিখেছেন সম্ভবত। তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, এবং তিনি জয়চন্দ্র নামক একজনকে, হ্যাঁ, জয়চন্দ্র নামক একজনকে তিনি ভালোবাসতেন, এবং একটা সময় জয়চন্দ্র মুসলিম হয়ে তাকে ভুলে যেয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল, যে কারণে তিনি চিরকুমারী থেকে গেছেন। এই চন্দ্রাবতী, চন্দ্রাবতী দ্বিজ বংশীদাস, মধ্যযুগের একজন বিখ্যাত কবি দ্বিজ বংশীদাস, এই দ্বিজ বংশীদাসের কন্যা ছিলেন চন্দ্রাবতী। আর অন্যদিকে যদি আমরা কাব্য চন্দ্রাবতীর কথা যদি বলি, কাব্য চন্দ্রাবতী, এই কাব্যটা রচনা করেছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন কোরেশি মাগন ঠাকুর। কোরেশি মাগন ঠাকুর, মাগন মাগন ঠাকুর, তিনি কিন্তু একজন মুসলিম ছিলেন। কোরেশি মাগন ঠাকুর, ঠাকুর দেখে আবার হিন্দু ভাবেন না, এই ঠাকুর হচ্ছে তার উপাধি। এই কোরেশি হচ্ছে কি, তিনি কোরাইশ, মানে আরবের কোরাইশ বংশের বংশজাত ছিলেন আর কি, এই জন্য তার নামের শুরুতে আছে কোরেশি। হ্যাঁ, কোরেশি মাগন ঠাকুর। এরপরে আসুন পদ্মাবতী। এই পদ্মাবতী কাব্যটি আলাউল রচিত। আলাউল মধ্যযুগের একজন মহাকবি বলা হয় তাকে। গুলে বোকাওয়ালি, মোহাম্মদ মুকিম তার গ্রন্থ গুলে বোকাওয়ালিতে বলেছিলেন আলাউলকে মহাকবি বলে স্বীকৃত করে দিয়েছিলেন আর কি, মহাকবি। এই আলাউলের জীবনটা ছিল বৈচিত্র্যময়। তিনিও ছিলেন একজন ধনাঢ্য পরিবারের, একটা আভিজাত্য পরিবারের সন্তান। আভিজাত্য পরিবারের সন্তান হয়ে তার জীবনে ছিল চরম চড়াই উতরাই ছিল, তাকে ভিক্ষাবৃত্তি পর্যন্ত করতে হয়েছিল এই আলাউলকে, ঠিক আছে। তিনি তার যোগ্য প্রাপ্তিটা পাননি আলাউল। আচ্ছা, এবার দেখেন চিরকুমারী। আহা, নাসরিন কবির খুব কষ্ট পেলেন তাই না, চিরকুমারী। আচ্ছা, যাই হোক, আমাদের তো হাজী মোহাম্মদ মহসিন, তিনিও তো চিরকুমার ছিলেন। ওকে, লক্ষ্য করেন। এরপরে আসেন মধুমালতী। এই মধুমালতী কার লিখা বলেন তো, বলেন মধুমালতী কার লিখা? হুম, আচ্ছা, আমি বলে দিই। এই মধুমালতী হচ্ছে মোহাম্মদ কবির, আপনাদের তো কমেন্ট করতে দেরি হবে, মোহাম্মদ কবিরের লিখা মধুমালতী কাব্যটি। আর এদিকে লাইলি মজনু যেটা, এইটি কার লিখা? এই যে দৌলত উজির বাহারাম খান, দৌলত উজির বাহারাম খান। লক্ষ্য মনে রাখবেন, দৌলত উজির বাহারাম খান তিনি ছিলেন নিজাম শাহ সুরের একজন অর্থ সচিব। আর আরেকদিকে অন্য আরেকজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন দৌলত কাজী। এই দৌলত কাজী হচ্ছে আরাকান রাজসভার প্রথম মুসলিম কবি। দৌলত কাজী, তার গ্রন্থ হচ্ছে সতী ময়না লোর চন্দানী। এটা তিনি সম্পূর্ণ করতে পারেননি, তিনি লিখে হয়তো 2/3 লিখে তিনি মারা যান, এবং শেষ করেন আমাদের মহাকবি আলাউল, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এই জায়গাতে যদি আমরা দেখি, লক্ষ্য করেন, হুম, নয়নচাঁদ ঘোষ লিখেছেন, জি, চন্দ্রাবতী পালাটা চন্দ্রাবতীকে আর জয়চন্দ্রকে নিয়ে লিখেছেন নয়নচাঁদ ঘোষ। নয়নচাঁদ ঘোষ লিখেছেন। ওকে, এরপরে আসেন, চন্দ্রাবতীর সাথে অন্যায় হয়েছে, হ্যাঁ, আন্দোলনের, আমরা আন্দোলনের নামি, কালকে কালকে আন্দোলনের নামবো, কেন চন্দ্রাবতীর সাথে এই কাজটা হইলো, এটা নিয়ে আমরা আন্দোলন করব, ঠিক আছে। ওকে, আসেন তারপরে পরের প্রশ্নটা আসেন, লক্ষ্য করেন, বলছে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? কাকে কেন্দ্র করে? দেখেন, বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি বাংলা সাহিত্যে একটি পদও রচনা করেননি, কিন্তু তার বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে তিনি গিয়েছেন, এবং তার নামে বাংলা সাহিত্যে একটা যুগ বিভাগও হয়েছে। তিনি কে? তিনি আর কেউ নেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব, যার গৌরাঙ্গ, তার ডাকনাম গৌরাঙ্গ বা নিমাই, ঠিক আছে। এই শ্রী চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেবকে নিয়ে যে
কাব্য রচিত হয়েছে, যে লিখা মানে তার জীবনী নিয়ে বা তার যে ভক্তকুল আছে তাদেরকে নিয়ে, বা ভক্তকুল না, তার যে শিষ্য আছে তাদেরকে নিয়ে যে গ্রন্থ রচনা হয়েছে সেটা হচ্ছে আহ জীবনী সাহিত্য। এই জীবনী সাহিত্যের আরেকটি নাম আছে, সে নামটা হচ্ছে কচরা। কচরা 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 হুম কচরা কচরা না, করচা, ঠিক আছে, করাচা, করচা। ওকে, এই করচা অর্থাৎ এটা হচ্ছে দিনলিপি। হ্যাঁ, দিনলিপি বা এটাকে ডায়েরি বলা যায়। হ্যাঁ, দিনলিপি বা ডায়েরি, এইটাকে করচা বা জীবনী সাহিত্য বলা হচ্ছে। ঠিক আছে, এই জীবনী সাহিত্যের প্রথম যিনি লিখেন তিনি হচ্ছেন মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত সংস্কৃত ভাষায় লিখেছেন। তার গ্রন্থটির নাম হচ্ছে মনে হয় শ্রী চৈতন্য চরিতামৃতম, এরকম কিছু হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকদিন দেখা হয়নি। তো শ্রী চৈতন্য চরিতামৃতমই হবে। যিনি রচনা করেন তিনি হচ্ছেন মূলত এই মুরারি গুপ্ত। তিনি ছিলেন শ্রী চৈতন্য নিজ গ্রামের এবং তিনি বন্ধু মানুষ ছিলেন। ঠিক আছে, আর বাংলায় যিনি প্রথম রচনা করেন, তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য শ্রী চৈতন্য চরিত, গ্রন্থটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিত, যেটা বৃন্দাবন দাস রচনা করেন। এবং শ্রেষ্ঠ গ্রন্থ যেটা, সেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের রচিত শ্রী চৈতন্য, গ্রন্থটির নাম আমার মনে নাই, মনে পড়লে বলবো নি। হ্যাঁ, একটু লিখি তো, শ্রী চৈতন্য লিখলে মনে পড়ে, চরিতা, হ্যাঁ, শ্রী চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, শ্রীকৃষ্ণ দাস কবিরাজের এটা লেখা। এটা হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় কৃষ্ণ দাস কবিরাজের। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা 13 নম্বর উত্তর হিসেবে পাচ্ছি ক, শ্রী চৈতন্য দেবের জীবনী নিয়ে রচিত আর কি জীবনী সাহিত্য। পরের প্রশ্ন আসেন, চারণ কবি। চারণ কবি, চারণ কি? চারণ হচ্ছে স্তুতি পাঠ। স্তুতি পাঠ, চারণ কবি। এই চারণ কবি হিসেবে খ্যাতি অর্জন করেছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুকুন্দ দাস। মুকুন্দ দাস, এই মুকুন্দ দাস তিনি ছিলেন ওই যে পুরোনা রেশমি চুরি বঙ্গনারী, এই টাইপের তিনি আর কি লিখতেন, গেয়ে গেয়ে আর কি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, যে অসহযোগ আন্দোলন যখন ব্রিটিশ বিরোধী, হ্যাঁ, এই অসহযোগ আন্দোলনে তিনি বাংলাদেশের আর কি গ্রামে গ্রামে তিনি এই ধরনের গানগুলো গেয়েছেন, যাত্রার মতো অভিনয়, যাত্রাপালার মতো অভিনয় করেছেন। ঠিক আছে, এই মুকুন্দ দাস ব্রিটিশ বিরোধী আন্দোলন, মানে পরাধীনতা শৃঙ্খলা থেকে বেরিয়ে আসা এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে তিনি আসলে এই যে লেখাগুলো লিখেছেন, যেগুলো গেয়ে গেয়ে শোনাতেন পাড়া মহল্লায়, সেটাই মূলত কি, সেজন্য তাকে চারণ কবি বলা হচ্ছে, চারণ কবি। ঠিক আছে, ওকে, এরপরের প্রশ্নটাতে আমরা আসি। লক্ষ্য করেন, পরের যে প্রশ্নটা আছে 15 নম্বর, বলছে পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে কার ছিল বলেন তো, কার ছিল? এখানে উত্তরটা করবেন দ্রুত। কার ছিল? স্যার আমি কেন ক্লাস রুটিন পাই না কেন? রিমি খাতুন। হ্যাঁ, বৃন্দাবন দাস কবিরাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোড়া লাগিয়ে দিলেন দুইটারে। বলেন কে হবে? দাশরথী। হ্যাঁ, দাশরথী রায়। ওকে, 15 নম্বর, তিনি সরি, দাশরথী রায় তিনি স্বভাব কবি ছিলেন এবং পাঁচালিকার ছিলেন। হ্যাঁ, পরে আসুন 16 নম্বর কোশ্চিন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? জীবনী কাব্য রচনায়, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? বিখ্যাত জীবনী কাব্য রচনার ক্ষেত্রে কে বিখ্যাত বলবেন? সবাই আগে লিখে, নেট কত ফাস্ট। আচ্ছা, নেট অনেক ফাস্ট, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে, আসেন পরের যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির দিকে আমরা একটু তাকাই, যে জীবনী সাহিত্য রচনায় রচনার জন্য বিখ্যাত কে? ফকির গরিবুল্লাহ, নরহরি চক্রবর্তী, বৃপদাস পিপিলাই, বৃন্দাবন দাস। দেখেন,
ফকির গরিবুল্লাহ, এই ফকির গরিবুল্লাহ হচ্ছেন দেখেন একই ব্যক্তির মধ্যে কত কিছু আছে। তিনি একদিকে ফকির, ফকির আরেকদিকে গরিব, সাথে আবার উল্লাহ। হ্যাঁ, ফকির গরিব একসাথে, সব তার মধ্যেই আছে, ফকির গরিবুল্লাহ। আচ্ছা, ফকির গরিবুল্লাহ লক্ষ্য করেন। তাহলে এই জায়গাতে দেখেন ফকির গরিবুল্লাহ তিনি আর কি মুসলিম একজন সাহিত্যিক ছিলেন, ঠিক আছে। ফকির গরিবুল্লাহ শাহ মোহাম্মদ সগির ছিলেন প্রাচীন মুসলিম কবি, মধ্যযুগের প্রাচীন মুসলিম কবি। ওকে, আর ফকির গরিবুল্লাহ তিনি সম্ভবত ওই যে সস্তা একটা পুঁথি পাওয়া যেত, বটতলার পুঁথি মেবি, তার জনক ইয়ে ছিলেন আর কি, শ্রেষ্ঠ লেখক ছিলেন তিনি, ফকির গরিবুল্লাহ। এদিকে আসেন নরহরি চক্রবর্তী। নরহরি চক্রবর্তী তিনি বৈষ্ণব পদ রচনা করেছেন, নরহরি চক্রবর্তী। আবার বিপ্রদাস পিপিলাই ইনি ছিলেন মঙ্গল কাব্যের কবি সম্ভবত, হ্যাঁ মঙ্গল কাব্যের কবি ছিলেন মধ্যযুগের। আর এইদিকে যিনি আছেন বৃন্দাবন দাস, তিনি হচ্ছেন একটু আগেই বললাম, তিনি জীবনী কাব্য রচনা করেছেন বাংলা ভাষায় প্রথম, হ্যাঁ শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেছিলেন এই বৃন্দাবন দাস, ঠিক আছে, বাংলা ভাষায়। আচ্ছা, প্রথম। এরপরে আসেন 17 নম্বর প্রশ্ন, বলছে বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলী, দেখেন বৈষ্ণব পদাবলীতে আমরা অনেকগুলো কবি পাই। মুসলিম কবি আছে, অমুসলিম কবি আছে, অনেক কবি আছে। যেই কবিগুলোর মধ্যে প্রধান 4 জন কবি ছিলেন, যাদেরকে চতুষ্টয় বলা হয়। এই 4 জন কবি কারা? আছে কি আছে, ওই যে বিদ্যাপতি আছে, আছে কি চণ্ডীদাস আছে, আছে জ্ঞানদাস আছে, আছে গোবিন্দ দাস। এই যে 4 জন কবি, এই 4 জন কবির মধ্যে ফকির তো এমনই গরিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফকির রূপ গরিব নাকি? ওকে, এরপরে আসেন দেখেন যেটা বলছিলাম যে সেখানে 4 জন কবিকে একসাথে চতুষ্টয় বলা হয়, শ্রেষ্ঠ 4 জন কবি। একজন হচ্ছে চৈতন্যদেব না, একজন হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি বিদ্যাপতি ছিলেন কি ব্রজবুলি ভাষার লেখক, ব্রজবুলি, ব্রজবুলি। আর চণ্ডীদাস ছিলেন বাংলায় লেখক, বাংলায় লিখেছেন চণ্ডীদাস, বিরহের কবি আর কি চণ্ডীদাস। সখী আমারই দুঃখের নাহি হর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। মানে বলছে কি সখী এ ভরা বাদর, মানে ভরা বাদর মাস, হ্যাঁ বাদলের দিন, হ্যাঁ বাদলের দিন, মানে বাদলের দিন, এদিকে বৃষ্টি হচ্ছে ভরা বাদর, আর এদিকে আমার ঘর শূন্য, মানে আমার ঘরে আমি একা, মানে আমার প্রিয়সী বা আমার মনের মানুষ আমার ঘরে নেই। এই যে তার বিরহ, রাধার যে বিরহ, এই বিরহের তিনি হচ্ছেন শ্রেষ্ঠ লেখক, ঠিক আছেন, এই চণ্ডীদাস। বলছে সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। সইকে বলছে সই আমি আমার হিয়া কেমনে ধরবো, চোখের পানি কেমনে আটকে রাখবো, কারণ কি আমার যে প্রেমিক কৃষ্ণ সে আমার বাড়ির আঙ্গিনা দিয়ে চলে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেও না। বেদনা, বিরহ, ঠিক আছে। আর এই বিরহে বিরহিত হয়ে, বিচলিত হয়ে, উৎকণ্ঠা হয়ে আমাদের আধুনিক যুগের একজন কবি, একজন গীতিকার না, একজন সুরকার, দারুণ একজন শিল্পী, আমাদের মমতা জাফা, তিনি একটা গান গেয়েছিলেন, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া, কি জানিয়েছিল আমার বাড়ির আঙ্গিনা দিয়া যায় নাকি, এরকম কিছু বিষয় ছিল আর কি। তো দেখেন আসলে ফাইটটা যায়, ফেটে যাক, যাই হোক না কেন, সাহিত্যে গিয়ে, হ্যাঁ টাকা পয়সা এগিয়ে না থাকলে ফকিরের সাহিত্যে গিয়ে, এটা ঠিক। সালাউদ্দিন ভাই আমার মমতাজের ওল্ড ভার্সন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মমতাজের ওল্ড ভার্সন না, মমতাজ কপি, হ্যাঁ চেষ্টা করেছিল আর কি। যাই হোক, সালাউদ্দিন ভাই আপনার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। বন্ধু যখন বউ লইয়া, রাইট রাইট রাইট, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, রাইট রাইট, আমারই দুঃখের নাহি হর বিদ্যা, হ্যাঁ সরি হ্যাঁ সেতু সরকার, হ্যাঁ ওই যে হামারি দুঃখের নাহি অর এভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, সরি এটা হচ্ছে বিদ্যাপতির রচনা, ঠিক আছে, এটা হচ্ছে ব্রজবুলি ভাষার লেখা হয়েছে, হ্যাঁ এটা বিদ্যাপতির লেখা, সরি আমার মিস্টেক। পরেরটা হচ্ছে ওই যে সখী আমারই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, এটা হচ্ছে মূলত চণ্ডীদাসের, ঠিক আছে, এটা চণ্ডীদাসের। ধন্যবাদ সেতু সরকার, ধন্যবাদ। সালাউদ্দিন ভাই আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, শীতের দিন চলে যাচ্ছে, আপনি এখনো কষ্টে আছেন,
দোয়া করি আপনার যেন এই কষ্টটা দ্রুতই লাঘব হয়, ঠিক আছে? আমরা সবাই একটু দোয়া করব। এখানে যে আপুরা আছেন, যে ভাইয়ারা আছেন, একটু সজোরে আমিন বলবেন, ঠিক আছে? সজোরে একটু আমিন বলবেন, একটু কমেন্টে আমিন লিখবেন, হ্যাঁ? ওকে, আসেন। এই তো বাহ! সেতু সরকার আরেকটা চমৎকার বাক্য লিখেছেন। কে বলে, "প্রীতি ভালো, হাসিতে হাসিতে প্রীতি করিয়া কান্দিতে জনম গেল।" দেখেন, হ্যাঁ? এগুলো সব হচ্ছে রাধার কথা, ঠিক আছে? রাধার কথা, রাধার যে বিরহ, সেই বিরহটা আর কি বিদ্যাপতি, সরি, চণ্ডীদাস তিনি তার পদগুলো দিয়ে তুলে ধরছেন, ঠিক আছে? তুলে ধরছেন। চমৎকার, চমৎকার লাইন আছে, আপনারা পড়বেন, হ্যাঁ? ভালো লাগবে। আচ্ছা, এরপরে আসেন। তাহলে এই জায়গাতে আমরা যেটা পাচ্ছি সেটা ব্রজবুলি, হ্যাঁ? আরো ২ জন আছেন, একজন জ্ঞান দাস আর একজন গোবিন্দ দাস, হ্যাঁ? ২ জন ২ জনের ভাব শিষ্য, ঠিক আছে? তারাও লিখেছেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা চণ্ডীদাস, সাবরিনা মমতাজ চণ্ডীদাস বাংলার ক্লাস। আচ্ছা, রোমান্টিক। কেন জানি আপনারাও রোমান্টিক হয়ে যাচ্ছেন, তাই না? রোমান রোমান্স। আচ্ছা, যাই হোক। এবার আসেন। বলছে উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? পুঁথি সাহিত্য। দেখেন, পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়, কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? আচ্ছা, অনেকে দোয়া করে দিয়েছে আপনার জন্য, হ্যাঁ, সালাউদ্দিন। অনেকে দোয়া করে দিয়েছে, বিশেষ করে আপুরা একটু বেশি দোয়া করেছেন। আমিন লিখেছেন, আপুরা একটু বেশি লিখেছেন। হুম, তাহলে দোয়াটা কবুল হয়ে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, চাপ নিয়েন না। ওকে, আসেন, এরপরে আসেন, দেখেন। হ্যাঁ, আমার প্রশ্ন সমাধান ক্লাসটা আপনারা পাবেন আহ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। হুম, এই ৩ দিন চোখ রাখবেন ৬টা, ঠিক ৬টায়, সন্ধ্যা ৬টায়, ঠিক আছে? মোহাম্মদ শাহিনুজ্জামান শাকিল স্যার এই পেজটিতে। হুম, তাহলে হ্যাঁ, আমার সাথে আপনাদের সাক্ষাৎ হবে, ঠিক আছে? আচ্ছা, আসেন এবার, আসেন, লক্ষ্য করেন। তাহলে এখানে বলছে কি, উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? পুঁথি সাহিত্যটা কি? পুঁথি সাহিত্য, পুঁথি সাহিত্য হলো আরবি, ফার্সি, হিন্দি, উর্দু, ঠিক আছে? এই সকল ভাষা থেকে বাংলায় অনুবাদ করা, হ্যাঁ? এ সকল ভাষা থেকে নেওয়া মুসলিম, যে মুসলমানদের যে ইতিহাস, ঐতিহ্য, বীরত্ব, এই সংক্রান্ত বা ধর্মীয় যে বিষয়গুলো আছে, সেই ধর্মীয় বিষয় সংক্রান্ত যে গ্রন্থগুলো আছে, অনুবাদ করা, সেই গ্রন্থগুলোকে বলা হচ্ছে পুঁথি সাহিত্য। এই পুঁথি সাহিত্যের মধ্যে দেখেন ইউসুফ জুলেখা, এটাও পুঁথি সাহিত্য। পদ্মাবতী, এটাও পুঁথি সাহিত্য। লাইলি মজনু, এটাও পুঁথি সাহিত্য, ঠিক আছে? লাইলি মজনু, বলেন তো এই মজনু, এই লাইলি মজনু, ইয়ের, এই কাব্যের নায়ক নায়িকা কে বলেন তো? লাইলি মজনু, মজনু নায়ক, মানে নায়িকা লাইলি, নায়ককে মজনু? না, মজনু না, নায়কের নাম হচ্ছে কয়েস, হ্যাঁ? কয়েস, কয়েস হচ্ছে আমির পুত্র, আর লাইলি হচ্ছে বণিক কন্যা, বণিকের কন্যা লাইলি। আর কয়েস হচ্ছে আমির পুত্র। এদের চমৎকার চমৎকার এই যে কাব্যটি আছে, এই কাব্যের চমৎকার কিছু লাইন আছে। আপনি শুনলে মানে পড়বেন। একটা বিষয় হলো, দেখবেন এই লাইলি মজনু এই গ্রন্থে আপনি কোনো অশ্লীলতা পাবেন না। চমৎকার একটি কাব্য। এর যে কিছু চরণ আছে, অনেক দারুণ লাগে পড়তে। বাস্তবতার নিরিখে মানে দারুণ দারুণ কিছু উক্তি কোটেশন আছে এখানে। আচ্ছা, দেখেন, লক্ষ্য করেন, এই যে এটা ছাড়া আর কি আছে এখানে আছে, দেখেন, ময়মনসিংহ গীতিকা। এই গীতিকাটা কি? গীতিকাটা আসলে মানুষের লোকমুখে, লোকগীতি, যেটা মানুষের মুখে মুখে যেটা হয়েছে সেটা হচ্ছে লোকগীতি। হ্যাঁ, ১ মিনিট। এই লোকগীতি এটা আবার ৩ ধরনের। একটা হচ্ছে নাথ গীতি, আরেকটা হচ্ছে আপনার ময়মনসিংহ গীতি, আরেকটা পূর্ববঙ্গ গীতি। এই ৩টা গীতি, ঠিক আছে? এই ৩ ধরনের গীতি আছে। তাহলে আমরা এখানে পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় যেটা পাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা। আচ্ছা, ওকে, এরপর আসেন ১৯ নম্বর প্রশ্ন, বলছে খনার বচন। খনার বচন এটা আসলে প্রাচীন যুগের একটি আহ, সাহিত্য নিদর্শন আমি বলতে পারি। এটা প্রাচীন যুগের আপনার আহ, ৮ম থেকে ১২ শতক এর মধ্যে রচিত। এটা হচ্ছে কৃষি ভিত্তিক, জ্যোতির্বিদ্যা, তারপরে আপনার ওই যে এটার আমি আর কি বলতে পারি, আহ, হিন্দু সমাজে, সরি, বৌদ্ধ সমাজে যেমন ডাক ছিল, ডাক, হ্যাঁ, তেমনি হিন্দু সমাজে ছিল খনার বচন। এটা মূলত কৃষি নির্ভর ছিল, কৃষি ভিত্তিক বিভিন্ন উক্তি ছিল, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত, ঠিক আছে, যেটা খনার বচন বলা হচ্ছে।
এটা হচ্ছে শুদ্ধ, আমি এখানে বলতে পারি যে শুদ্ধ জীবনযাপন রীতি, সামাজিক মঙ্গলবোধ, রাষ্ট্র পরিচালনা নীতি, লৌকিক প্রণয় সঙ্গীত। কি হবে বলেন এটা? এটা পড়তে ভালো লাগতো, কয়েস সুন্দরী নারীর কোলে উঠলেই কান্না বন্ধ করতো। হ্যাঁ, মানে কয়েসের ব্যাপারটা হয়েছে এরকম, মানে এই যে কয়েস, মানে কয়েসের বিষয়ে আর কি বলেছে এরকম যে যে বয়সে তার পরিপক্ক হওয়ার কথা ছিল সে বয়সে আগেই সে পরিপক্ক হয়ে গিয়েছিল। এই জন্য আমির তার জন্য সুন্দরী কিছু রমণীর ব্যবস্থা করেছিলেন, কিছু নারীর ব্যবস্থা করেছিলেন, তারা এই কয়েসকে কোলে করে রাখতো এবং কয়েস তাদের যখন কোলে উঠতো তখনই কয়েসের আর কি কান্না বন্ধ হয়ে যেত। ঠিক আছে, কথা বুঝেছেন? বুঝছেন বুঝছেন? তাহলে এই জায়গাতে আমরা উত্তর হিসেবে নিচ্ছি ক। হুম, উত্তর হিসেবে নিচ্ছি ক। আচ্ছা, হ্যাঁ, তাই তো না বলি যে সেতু ছাড়া এইটা তো কেউ বলবে না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে ক। এরপরে আসেন পরের যে কোশ্চেনটা আছে, আমরা খুব দ্রুত শেষ করব। 20টা আমাদের শেষ প্রশ্ন এটা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি? পদাবলী, ধামালি, প্রেমগীতি, গঠন রীতিতে গঠন। দেখেন গঠন মানে কি? গঠন মানে হচ্ছে ওইটার যেভাবে লিখা হয়েছে সেটা কি কাব্য, সেটা কি নাটক, কবিতার মতো লিখা হয়েছে, কাব্যের মতো লিখা, কবিতার মতো লিখা হয়েছে, নাটকের মতো লিখা হয়েছে, বা গদ্য আকারে লিখা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে গঠন রীতিতে যদি আমরা দেখি। আচ্ছা, ওকে, আসেন তাহলে এই জায়গাতে যদি আমরা দেখি, এখানে আমরা দেখব এটা যদি গঠনরীতিতে দেখি তাহলে এটা নাট্যধর্মী, অর্থাৎ নাটকের মতো। দ্বন্দ্ব সংঘাত আছে, চরিত্র আছে, তাদের মধ্যে কি দ্বান্দ্বিক পরিবেশ আছে, ঘটনা চক্রাকারে ঘুরে যাচ্ছে, পুরো ঘটনায় আর কি ঝামেলা আগাচ্ছে। এখানে রাধা আর কৃষ্ণের মধ্যে বিরোধ হচ্ছে, যদিও রাধা তার সম্পর্কে মামি হয়, এটা কিন্তু ধর্মগ্রন্থ না। ঠিক আছে, কৃষ্ণ আর রাধার একটা প্রেমলীলা, প্রেম প্রেম হ্যাঁ, প্রেমলীলা। কৃষ্ণ আর কি বড়াইয়ের কথা শুনে রাধাকে পছন্দ করে ফেলে আর কি, তাকে না দেখে তার প্রতি তার একটা ভালোবাসার জন্ম নেয়। এই ভালোবাসার জন্ম নেওয়ার পরে সে আর কি রাধাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার, আমি না বলি আর, ওকে, মানে বিভিন্ন ঘটনা ঘটে আর কি। ঠিক আছে, ওকে, যাই হোক, তাহলে আজকে আমাদের এই 20 নম্বর প্রশ্ন পর্যন্তই ছিল। এটা আমরা গঠন রীতিতে আমরা এটাকে বলতে পারি কি নাট গীতি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ক্লোজ করে দেন, ভাইয়া ক্লোজ করে দেন।